আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকে আমাদের ডাউট সলভিং ক্লাসে, যেখানে অধ্যায় 17 পরিসংখ্যানের সবগুলো ডাউট যেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের দিয়েছিলা ফ্রি ব্যাচের, সেগুলোকে সলভ করে দিচ্ছি। তো তোমরা অলরেডি যারা জয়েন করে ফেলেছো তারা তো সব কিছু জানো, যারা জয়েন করো নাই তারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করো। যোগাযোগ করে তুমি বলো যে টেস্ট পেপার সলভিং কোর্সে যুক্ত হতে চাই। এটা কিন্তু ফ্রি এবং পেইড দুটোই আছে। পেইড কোর্স ছিল, পেইডটাকে ফ্রি করে দিয়েছি, বাট যারা ভর্তি আছে পেইড ব্যাচে তাদের কিন্তু আলাদাভাবে আরেকটা সার্ভিস আছে। সেই সার্ভিসটা সম্পর্কে যদি জানতে চাও বা নিতে চাও তাহলে এই যে 01518996577 এই নাম্বারে যোগাযোগ করবা। সো দেখো, আজকে তোমাদের 4 নাম্বার ক্লাসটা হইতেছে। তো এটা হচ্ছে ডাউট সলভিং ক্লাস, রাত 9টা বাজে তোমরা ক্লাসটা পাবা। হ্যাঁ, তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবলেমগুলো দিছো সেগুলোই আজকে সলভ করে দিচ্ছি। তো পরিসংখ্যান অধ্যায় এত একটা বেশি প্রবলেম কারো হয় না, তারপরও যে কয়েকটা প্রবলেম দিছো ওগুলো সলভ করে দিচ্ছি। আর যারা আমাদের এই প্রোগ্রামটাতে যুক্ত হতে চাও ফ্রি অথবা পেইড, বললামই তো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ মেসেজ দিয়ে বলো যে যুক্ত হতে চাই, তাহলে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিব। আচ্ছা, এবার দেখো, এই যে প্রথমেই একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে বলছে কি গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের সূত্র লিখে। এটা শর্ট কোয়েশ্চেন, তো এটার সূত্র লিখে এই রিলেটেড একটা ম্যাথ আমি তোমাদের করে দিচ্ছি। তো দেখো, গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড়, তাহলে গুরুত্বযুক্ত উপাত্তটা কি এবং এটার গাণিতিক গড় কিভাবে বের করে ম্যাথ করতে করতে বুঝাই, ঠিক আছে? আগে দেখো, গাণিতিক গড়ের যে সূত্র সেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এক্স বার দিয়ে। তো এক্স বার যেহেতু ওয়েটেড মিন, মানে গড় মানে হচ্ছে মিন, যেহেতু গুরুত্বযুক্ত উপাত্তের গড়, তাহলে গুরুত্বযুক্ত উপাত্তের ইংলিশ হচ্ছে ওয়েটেড ভ্যালু, ঠিক বা ওয়েট। তো এই ওয়েটের এখান থেকে কি চলে আসছে বলো? ডাব্লিউ। তাহলে এক্স বার ইকুয়াল টু হচ্ছে গিয়ে সামেশন অফ, দেখো, এক্স আই ডাব্লিউ আই, আর এখানে হচ্ছে সামেশন অফ ডাব্লিউ আই, ঠিক আছে? সামেশন অফ কি? ডাব্লিউ আই। এই বুঝছো? তাহলে এই যে সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। তাহলে সূত্র হচ্ছে গাণিতিক গড়কে প্রকাশ করা হয় এক্স ডাব্লিউ বার দিয়ে, এক্স ডাব্লিউ বার সামেশন অফ এক্স আই ডাব্লিউ আই। সো এটা ভাইয়া কিভাবে বুঝবো বা এই এক্স আই কি ডাব্লিউ আই কি সেটা এখন তোমাকে আমি একটু বুঝাই। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটুখানি পড়ো। কি বলছে? কোনো বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থী সংখ্যা নিচে সারণীতে উপস্থাপন করা হলো। তাহলে দেখো, এই যে বিভাগের নাম দেওয়া আছে গণিত, পরিসংখ্যান, ইংরেজি, বাংলা, প্রাণীবিদ্যা, রাষ্ট্রবিদ্যা। এই যে পাশের হারগুলো দেওয়া আছে, দেখছো? পাশের হার দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। সো এখানে এক্স আই কে কোনটাকে ধরবো, এখানে এক্স আই কোনটাকে ধরবো এবং হচ্ছে ডাব্লিউ আই কোনটাকে ধরবো। সো যেটার গড় বের করতে হবে সেটাকে আমরা চলক ধরবো, সেটাকে আমরা এক্স আই ধরবো। দেখো, এখানে আমাদের বলছে বিশ্ববিদ্যালয়ে ওই কয়েকটি বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো। পাশের গড় হার, তাহলে কার পাশের গড় নির্ণয় করতে বলছে বলতো? পাশের। তাহলে এই যে পাশের হারগুলো এগুলোই হবে গিয়ে তোমার চলক। তো পাশের হারগুলো এগুলোই হবে তোমার চলক, এক্স আই। বুঝতে পারছো? যেটার গড় বের করতে বলবে সেটাকে বলবো হচ্ছে চলক, এবং ওইটার যে তথ্য দেওয়া থাকবে, যেমন পাশের হার, গণিতে পাশের হার শিক্ষার্থীর সংখ্যা 80, পরিসংখ্যানে পাশের হার শিক্ষার্থীর সংখ্যা 120, ইংরেজিতে পাশের হার 100, ঠিক আছে না? বাংলায় এই যে পাশের হার বলি শিক্ষার্থীর সংখ্যা, বাংলায় শিক্ষার্থীর সংখ্যা 225, প্রাণীবিদ্যায় শিক্ষার্থীর সংখ্যা কত? 135। তাহলে যেহেতু পাশের হারের গড় বের করতে বলছে, তাহলে এটা হবে কি আমাদের এগুলা হচ্ছে পাশের হার, যেটা এটা হচ্ছে কি আমাদের চলক। আমি তোমাকে দেখাই, এই যে পাশের হার, এই পাশের হারটা হচ্ছে কি আমাদের কি বলতো? চলক, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের চলক, আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে গিয়ে গুরুত্ব, ঠিক আছে? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি আমাদের এই পাশের হারের গুরুত্ব। বুঝতে পারছো বলো তো? পাশের গড় হার বের করতে বলছে, তাহলে পাশের যে হার বা পাশের হারটা সেটা হচ্ছে কি আমাদের চলক হিসেবে ধরবো, আর শিক্ষার্থীর সংখ্যা এটাকে আমরা বলবো গুরুত্ব। তাহলে এই যে পাশের হার এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে গিয়ে কি? এক্স আই দিয়ে। এখন আই কি বুঝায়? আই মানে এই যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, শ্রেণী নাম্বার, ঠিক আছে? তো x1 মানে হচ্ছে প্রথম শ্রেণী, x2 মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তাহলে আয়ের জায়গায় যদি 1 বসাও প্রথম শ্রেণী বোঝাবে, 2 বসলে 2 এর দ্বিতীয় শ্রেণী বোঝাবে। হ্যাঁ, এখানে যদি লিখতাম x3 তার মানে বোঝাইতো তৃতীয় শ্রেণী। বুঝছো? এরকম ভাবে গুরুত্বকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে বলতো? ডাব্লিউ আই দিয়ে। ওকে, এখন আমাদের কি পাশের হার দেওয়া আছে না? তাহলে এই যে আমরা ফার্স্ট অফ অল বিভাগের নাম দিয়ে পাশের হারগুলোকে লিখে ফেললাম। তো এই পাশের হারটা এটা হচ্ছে আমাদের কি বলতো? চলক হিসেবে বসলো, যেটাকে আমরা বলবো এক্স আই, ঠিক আছে? এবং শিক্ষার্থীর সংখ্যা এটাকে আমরা বলবো হচ্ছে গুরুত্ব, সেটাকে আমরা প্রকাশ করতে হচ্ছে কি দিয়ে? ডাব্লিউ আই দিয়ে। তাহলে এই যে দেখো, পাশের হারের সাথে শিক্ষার্থীর সংখ্যাগুলো আমরা সিরিয়ালে লিখে ফেললাম। এখন সূত্র কি বলতো? এই যে দেখো,
চলক এবং হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এদেরকে গুণ করতে হবে, গুণফলটাই হচ্ছে এটা। এরকম ভাবে প্রত্যেকটা শ্রেণীর জন্য আমরা হচ্ছে xi wi বের করব। তারপরে আমরা কি করব, সামেশন অফ xi wi, মানে সামেশন অফ xi wi, এই যে এইটা কি এটা হচ্ছে গিয়ে সামেশন অফ xi wi, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সামেশন অফ xi wi, মানে এই সবগুলা xi চলক এবং গুরুত্বের যে গুণফল সেটাই হচ্ছে সামেশন অফ xi wi, আর সরি xi wi আর সামেশন মানে কি, এগুলো সবগুলোর যোগফল। তো এরকম ভাবে এই দুইটাকে গুণ করে করে এখানে রাখা হয়েছে, আর এগুলো সবগুলোর যোগফলই হচ্ছে সামেশন অফ xi wi, যেটা অলরেডি এখানে বের করা আছে। আর দেখো এই যে সামেশন অফ wi, এটার মানে কি, এটা তো wi, এগুলো এক একটা wi। সামেশন অফ wi মানে কি, সবগুলোর যোগফল 80, 120, 100, 225, 135, 300, এগুলো সবগুলোর যোগফল করলে সামেশন অফ wi পাবা। তাহলে এখন তোমাকে কি বলছে যে গুরুত্বযুক্ত উপাত্ত, তাহলে এই উপাত্তটা কি, গুরুত্বযুক্ত উপাত্ত, তাই না? কোনো শ্রেণী ব্যবধান থাকবে না, এরকম যে সংখ্যা দেওয়া থাকবে, যার গড় বের করতে বলবে সে তাকে চলক ধরবে, এবং ওই চলকের যে ডেটা দেওয়া আছে সেটাকে ধরবো গুরুত্ব ধরে, এবার গড় বের করবো। তাহলে আমরা যদি এবার লিখি গড়, তো আমরা এবার যদি লিখি যে ভাইয়া গড় সূত্র কি বলতো, এক্স ডাব্লিউ বার সমান হচ্ছে আমাদের উপরে কি বসবে, সামেশন অফ xi wi, সামেশন অফ xi wi ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ কি wi, বুঝছো? এবার মানগুলো বসাই দিই। তো এখানে সামেশন অফ xi wi কত আসছে, 74050, এটা হচ্ছে আমাদের সামেশন অফ xi wi, আর সামেশন অফ wi আসছে কত, 960। সো ক্যালকুলেট করলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, 74050। তো 74050 ডিভাইডেড বাই হচ্ছে 960, তাহলে আমাদের আসতেছে 77.135, তাহলে 77.135, তাহলে আমরা এটাকে লিখতে পারি 14। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সূত্র এবং এটা দিয়ে ম্যাথ কিভাবে আসবে এটা তুমি বুঝে গেছো যে প্রবলেমটা দিছিলা। ওকে, এরপরে প্রবলেমে যাই। এটা দেখতে পাচ্ছ একটা সিকিউ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সিকিউ। এই সিকিউতে এইরকম একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। সারণী থেকে মধ্যক ও প্রচুরক, এই যে দেখো গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করো, সারণী থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, এগুলো কিন্তু আমি তোমাদের 1 নাম্বার ক্লাসে দেখাইছি, প্রথম ক্লাসে যেটা বেসিক ছিল তোমাদের, মানে ওভারঅল যে ক্লাসটা ছিল 3 ঘন্টার, ওইখানে কিন্তু অলরেডি দেখাই ফেলছি। এখানে জাস্ট কি ছিল দেখো তো, এই যে ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র অঙ্কন করো, এইটা তোমাদের কাছে কি নিউ, এটা তোমাদের কাছে নিউ লাগলো? নিউ না, এটা আসলে কি জানো, এটা আসলে ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র অঙ্কন করে ইহার প্রকৃতি লিখো। আলটিমেটলি তোমাকে যেটা বলছে অজীব রেখা বের করতে বলছে। কি রেখা বের করতে বলছে? অজীব রেখা। বাট প্রশ্নটা মনে করো যে একটুখানি ঘুরায় ফিরে আসছে, বুঝছো? বের করতে বলছে অজীব রেখা, এবার ঘুরায় ফিরে আসছে। তো এটা করার জন্য তো তোমাকে আগে এই ছকটা দরকার হবে। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করেছো, এই পার্টটাও কিন্তু করতে হবে। কত আগে করলে, সিরিয়ালে করলে এটা নতুন করে তোমার করতে হইতো না, কিন্তু এখন যেহেতু আমি একবারে গটা করে দিব, তাহলে আগে আমাকে কটা করতে হবে। ক এর সাথে জাস্ট একটা লেজ লাগাই দিতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? ক এর সাথে একটা কি লাগাই দিতে হবে, লেজ, সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো? তাহলে আমরা গ করতে পারবো। ওকে, তো এবার আমরা তাহলে এটা করে ফেলি। হ্যাঁ, এটা করে ফেলি। তো সবার আগে আমরা কি করব বলো, সবার আগে আমরা কি করব, এখানে আমরা একটা ছক আঁকবো। তো সেই ছকে ক নাম্বারের জন্য 3টা ঘর থাকতো, ঘ নাম্বারের জন্য আমরা একটা ল্যাচ লাগাবো, ঠিক আছে? সো আমরা এখানে বলেই দিই যে আমরা করবো হচ্ছে কত নাম্বার বলো তো, ঘ নাম্বার। সো দাঁড়াও, ল্যাচ তো লাগাবো, তো তার আগে দাগটা টেনে নিই। ও আচ্ছা ভাইয়া, দাগ তো টানবেন, কয়টা দাগ টানবেন সেটার জন্য তো আপনার আগে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। ওহো, শ্রেণী সংখ্যা তো আগে নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় না করে তো আমি করতে পারবো না কিছু। তো এখানে আমরা আগে কি করি বলতো, শ্রেণী সংখ্যাটাকে নির্ণয় করি। তাহলে এখানে আমাদের পরিসর বের করতে হবে। সবার আগে কি বের করতে হবে, পরিসর। তো এই যে পরিসর সমান সমান আমরা দেখো সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফল। সবার আগে সর্বোচ্চ সংখ্যাটাকে খুঁজে বের করি। সর্বোচ্চ সংখ্যা এখানে 57 পাইছি। 57-র উপরে কে আছে দেখি, 54, 58, ঠিক আছে। 58-র উপরে কাকে আছে দেখি, 55, 66, 66-র উপরে কেউ আছে কিনা দেখি, 65, 69, 69-এর উপরে কেউ আছে কিনা দেখি, 70। সর্বোচ্চ কিন্তু আছে কত, 70। 70-এর উপর কোনো সংখ্যা নাই। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 70 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত পাই, 25। 25-এর নিচে কে আছে দেখি, 25-এর নিচে কে আছে, 54, 28, 28,
25-এর নিচে কেউ নাই, তাহলে এই হচ্ছে কি আমাদের 25 যোগ করবো কত বলো তো 1। ঠিক আছে, তাহলে আমরা পরিসর পেয়ে যাচ্ছি কত বলো, পরিসর পেয়ে যাচ্ছি কত 70 - 25, তাহলে আমরা কত পাবো বলো তো। তো পরিসর পেয়েছি, এখন আমাদের কি লাগবে বলো তো, শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার জন্য লাগবে কি শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি এখানে বলে দিচ্ছে, ঘনসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করো। শ্রেণী ব্যবধান বলে দেয়নি, তো ধরে নিতে হবে শ্রেণী ব্যবধান ধরি। শ্রেণী ব্যবধান কত ধরবো, 10 ধরি। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল আগে এখানে লিখবো হচ্ছে ধরি শ্রেণী ব্যবধান কত ধরবো বলো তো, শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান সমান সমান হচ্ছে 10 ধরি। তো 10 ধরলে সুতরাং শ্রেণী সংখ্যা, সুতরাং এখানে আমাদের শ্রেণী সংখ্যা যেটা আসবে সেই শ্রেণী সংখ্যাটা কত সেটাকে আমরা লিখে নিই। তো শ্রেণী সংখ্যা সমান সমান আমাদের এখানে 46, 10কে ইংলিশে লিখি 10, এখানে আমাদের আসবে কি 46 বাই হচ্ছে কত 10, তার মানে 4.6 মানে আমরা কত নিব বলো তো 5 নিব। পয়েন্টে আসলেই এক বাড়ায় নিতে হবে, 4.6 আসছে, তাহলে এটা আমরা কত নিতে হবে 5। তো গেল, এবার হচ্ছে আমরা দাগটা টানি। এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল শ্রেণী ব্যবধান নিব। এখানে আমরা ফার্স্ট অফ অল কি করব, এই যে এই বরাবর নিলাম মনে করো শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তো এরপরে আমরা শ্রেণী ব্যবধানের পরে আর কি নিতে হবে বলো, এই যে এখানে নিব হচ্ছে গণসংখ্যা, এখানে আচ্ছা এখানে নিব ট্যালি, এখানে গণসংখ্যা আর এখানে ক্রমজড়িত গণসংখ্যা। তো টোটাল কয়টা ঘর বানাইলাম বলো, কি কি নেওয়া লাগবে আমাদের, এখানে নেওয়া লাগবে শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা আর ওই যে ক্রমজড়িত গণসংখ্যা লেখচিত্র অঙ্কন করার জন্য এখানে আমরা একটা নিব ক্রমজড়িত গণসংখ্যা। ঠিক আছে, তো ক্রমজড়িত গণসংখ্যা নিব। তো এখানে আমরা শ্রেণী ব্যবধান নিব, তো আমরা এখানে লিখে ফেলি যে ভাই এই বরাবর হবে আমাদের শ্রেণী ব্যাপ্তি, তো এই বরাবর হবে আমাদের শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এখানে হবে গিয়ে আমাদের ট্যালি, এটা হবে গিয়ে আমাদের ট্যালি, এই বরাবর হচ্ছে আমাদের গণসংখ্যা নিব আমরা, আর এই বরাবর আমরা নিব হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা এই। আচ্ছা, তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা কত থেকে শুরু করব, সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব। তাহলে কত থেকে শুরু করব বলো তো, 25 থেকে শুরু করব, তাই না? ঠিক আছে, 25 থেকে যদি শুরু করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 25 থেকে, তো 25 সহ নিব, তাই না? তাহলে 25 সহ হচ্ছে আমাদের কত আসবে বলো তো 34। 25 সহ কত আসবে, 10 গণো তুমি 25 থেকে, তাই 25 আর 10 কত হবে 35, এক কম 25 সহ, তাহলে 34। তো এখানে হবে 35 থেকে 44। ঠিক আছে, এখানে হবে 45 থেকে 10 যোগ করো 54, এখানে আবার 55 থেকে এখানে কত হবে 64, আর এখানে হবে 65 থেকে 74। এই বুঝতে পারছো? তো এখন ট্যালি নেই আমরা। তো এখন দেখো 37, 42, 52, 37, 42, 52, 37 কোথায় হবে, 37 হবে এখানে, আর হচ্ছে 42 কোথায় হবে, 42 হবে এখানে, 52 কোথায় হবে বলো, এই যে এখানে হবে গিয়ে 52। ওকে, আচ্ছা এবার দেখো 25, 48, 57, 25, 48, 57, তাহলে এখানে হবে আমাদের 25, এখানে হবে আমাদের 48, আর এখানে হবে আমাদের 57। 25, 48, 57, 29, 38, 38, 29, 38, 38, তো 29, 38, 38, 29, 38, 38, 25, তো এখানে হবে 29, এখানে হবে 38, এখানে হবে আরেকটা 38। ওকে, এবার দেখো 46, 54, 28, 46, 54, 28, 46, 54, 28, 45, 46, 54, তারপর হচ্ছে 28, 28 কোথায় এখানে 46, 54, 28। এবার দেখো 49, 58, 30, 49, 58, 30, 49, 58, 30, তাই না? 49, 58, 30, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 49, আর এখানে হবে হচ্ছে আমাদের 49, 58, এইখানে হবে হচ্ছে আমাদের 58, আর 30 কোথায় হবে, এখানে হবে আমাদের 30। ওকে, এবার দেখো 39, 39, 44, 39, 39, 44, তাহলে 39, 39, এখানে হচ্ছে আমাদের 39, এখানেই হবে 39, তারপর হচ্ছে আমাদের কত 44, তাহলে এখানেই হবে আমাদের 44, 39, 39, 44 গেল। 55, 55, 28, 66, 55, 28, 66, তাহলে এই যে 55, এখানে হবে আমাদের 28, আচ্ছা 28-এর এখানে 5 নম্বর দাগটা দিতে হবে, 55, 28 আর হচ্ছে কত বলো তো 66, তাহলে এখানে আমাদের কত হবে 55, 28 আর 66, 66 কোথায় হবে, এই 65, এখানে হবে 66। ঠিক আছে, এবার 60, 65, 69, 60, 65, 69, 60, 65,
69, ঠিক আছে। 40 46 40 46 56, 40 46 56, 40 40 হবে এখানে, 46 হবে এখানে, আর 56 হবে এখানে। সেটা 4টা হয়ে গেছে, এই যে 56, ঠিক আছে। আচ্ছা, এবার 29 64 61, 29 64 61, 29 64 61। তো 29 কোথায় হবে, 29 64 কোথায় হবে, 64, তারপর হচ্ছে কত 29 64 61, 61 কোথায় হবে, এখানেই, বুঝছো? ওকে, এবার হচ্ছে 57 70, 57 70। সো এখানে হবে 57 আর এখানে হবে 70। তাহলে দেখি এখানে কত আসতেছে, এখানে আসতেছে 6, আর এখানে 5 আর 3 8, আর এখানে আসতেছে হচ্ছে 5 আর 1 6, আর এখানে আসতেছে হচ্ছে 5 আর 3 8, আর এখানে আসতেছে হচ্ছে গিয়ে 4। তাহলে মোট কত হয় একটুখানি খেয়াল করি, মোট, তাহলে মোট কত হয়, মোট কত হয়, মোট হচ্ছে 6 আর 8 14, 14 আর 6 20, 20 আর 8 কত 28, 28 আর 4 32। তাহলে 32টা ডেটা ছিল। সো 32টা ডেটা ছিল, গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ঠিক আছে, আমাদের এটা কিন্তু বের করা শেষ। এবার ক্রমজয়িত গণসংখ্যা বের করার জন্য কি করবে, এখানে লিখবো হচ্ছে 6, আর এখানে 6 আর 8 কত 14, 14 আর 6 কত বলো তো 20, 20 আর 8 কত 28, 28 আর 4 কত বলো তো 32। এই হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা, বুঝতে পারছো? তাহলে সুতরাং এখানে এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু কত 32। এবার আমাদের কি করতে হবে বলো, আমাদের বলছে ক্রমজয়িত গণসংখ্যা লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমরা এই ছক থেকে আগে গণসংখ্যা বানাইলাম, ক্রমজয়িত গণসংখ্যা বানাইলাম। এবার হচ্ছে আমরা কি করতে হবে, এই ক্রমজয়িত গণসংখ্যার লেখচিত্রটা আঁকতে হবে। তো লেখচিত্র আঁকার জন্য কি করা লাগবে, x অক্ষ বরাবর আমরা কি নিব বলো, লেখচিত্র আঁকার জন্য x অক্ষ বরাবর আমরা কি নিব, x অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে শ্রেণী উচ্চ সীমা, আর y অক্ষ বরাবর আমরা নিব ক্রমজয়িত গণসংখ্যা। তো এইভাবেই আমরা লেখচিত্রটা আঁকবো। তো এখন লেখচিত্র তো এখানে আনি নাই, এটা এখানে রাখলাম, লেখচিত্রটা নিয়ে আসি, দাঁড়াও লেখচিত্রটা নিয়ে আসি। লেখচিত্রটা তো এখানে অ্যাড করছিলাম। তো ভাইয়া লেখচিত্র আঁকা তো খুবই সহজ, তুমি জাস্ট x অক্ষ বরাবর কি নিবা, এই যে x অক্ষ বরাবর তুমি নিলা শ্রেণীর উচ্চ সীমা, x অক্ষ বরাবর তুমি নিলা শ্রেণী উচ্চ সীমা, এবং y অক্ষ বরাবর তুমি কি নিবা, যে y অক্ষ বরাবর নিবা হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা। তো এক ঘরকে কত একক ধরতে পারো, দুই ঘরকে এক একক ধরতে পারো। তো এটা এখানে লিখে দিবা, এই যে x অক্ষ বরাবর জাস্ট কি নিছো সেটাই লিখে দিবা, x অক্ষ বরাবর 1 স্কোয়ার সমান হচ্ছে কত 2 ইউনিট, এটা লিখে দিবা জাস্ট, ঠিক আছে। আর y অক্ষ বরাবর কত পর্যন্ত আছে বলো তো, সর্বোচ্চ 32। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, এটা ধরতে পারো 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 ইউনিট, এটা একটু লিখে দিলা, ঠিক আছে, এটা একটু লিখে দিলা। লিখে এবার কাজ করো যে পূর্ববর্তী ঘরগুলো, এটা হচ্ছে কি তোমার ও, এই পয়েন্ট হচ্ছে 0,0, পূর্ববর্তী ঘরগুলো আসে বোঝাতে তুমি ভাঙা চিহ্ন দিবা, দিয়ে তারপরে যে 25 থেকে 34 আগে লিখবে, 25টা আগে লিখো, এই যে এখানে লিখবে হচ্ছে গিয়ে 25, 25-এর পরে কত দেখো, দুই ঘরকে একক নিছো না, তাহলে যে এক ঘর মানে 2 4 6 8 10, ঠিক আছে। তো 25 থেকে 34 5 ঘর নিলেই হবে, কারণ কি এই যে একটা ঘরকে 2 ইউনিট ধরছি আমি, তাই না, একটা ঘরকে 2 একক। তাহলে 25 থেকে 34, তাহলে এটা যদি হচ্ছে আমাদের 25, তাহলে এটা হবে আমাদের কি 5 ঘর নিলেই 34 হয়ে যাবে, ঠিক আছে। 5 ঘর নিলেই কত হয়ে যাবে 34। এবার কি শ্রেণী উচ্চ সীমাগুলো বসাবা, 34, তাহলে এটা হবে কি বলতো 44, এটা হচ্ছে গিয়ে 44, তারপরে হচ্ছে গিয়ে কি 54, 54-র পরে কত বলতো 64, 64-র পরে কত 74, 74-এর পরে 64, 64 পরে 74 শেষ, হ্যাঁ তাই না, এই যে 34 44 54 64 74, তাহলে 25 থেকে 34 44 54 64 74 শেষ, ঠিক আছে। এবার ক্রমজয়িত গণসংখ্যাগুলোকে বসাইতে হবে। তাহলে দেখো আমাদের যে 34-এর ঘরে কত 6, তারপরে কত 14, তো এই বরাবর তুমি কত নিবা, এটা হচ্ছে 5 10, এরপর হচ্ছে এখানে নিবা 15, এখানে নিবা 20, এখানে নিবা হচ্ছে কত 25 30 35 পর্যন্ত নিলেই হয়ে যাবে, কারণ আমাদের হাইয়েস্ট হচ্ছে 34। তাহলে 34-এর ঘরে হচ্ছে গিয়ে 6, তো এখানে হচ্ছে আমাদের কত বলো তো 6, এরপরে কত বলো 14, 44-এর ঘরে হচ্ছে এই যে তোমার এটা কিন্তু 14, এরপরে কত বলো 14, 14-এর পরে কত 20,
তো এইখান থেকে তোমার এটা আসবে কত বলো তো, এই যে 20-এর ঘরে, এর পরের ঘরে কত 28, তাই না? এর পরের ঘরে কত, এই 64-এর ঘরে, 64-এর ঘরে হচ্ছে গিয়ে 28, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের 28, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে কত বলো, 64-এর ঘরের 28, 28-এর পরে হচ্ছে গিয়ে 32, তাহলে এরপরে হচ্ছে আমরা জাস্ট এই বরাবর চলে যাব, হচ্ছে এই হচ্ছে 32, বুঝতে পারছো? তো এখান থেকে জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করে দিলে এই। তো আমাদের বলছে ক্রমজয়িত গণসংখ্যা লেখচিত্র অঙ্কন করো, তো এই হচ্ছে গিয়ে লিখচিত্র, ইহার প্রকৃতি লিখো। তাহলে প্রকৃতি কি, এটি হচ্ছে এক্স ওয়াই অক্ষ বরাবর একটি ঊর্ধ্বমুখী গ্রাফ। তাহলে আমরা বলতে পারি অজীব রেখা, অজীব রেখা, অজীব রেখা, এটা হচ্ছে একটা অজীব রেখা বা ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী, ওয়াই অক্ষ বরাবর কেমন, ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী রেখা, ঠিক আছে। তো অজীব রেখা বা ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী, এটাই হচ্ছে গিয়ে তুমি এটার প্রকৃতি লিখতে পারো, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী হয় এই গ্রাফটা। তো গেল সিকিউটা আমরা করলাম। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, এটাও একটা সিকিউ। তো তোমাকে এখানে বলছে গণসংখ্যা, আচ্ছা এটা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়, এটা শিখাইছি। গণসংখ্যা বহুভুজ আঁকো, এটাও শিখাইছি। এখানে বলছে গণসংখ্যা ও মধ্যবিন্দুর গুণফলের সাহায্যে গড় নির্ণয় করো। গণসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণফলের সাহায্যে গড় নির্ণয় করো। তাহলে এটা কঠিন কিছু বলো তো? জাস্ট ওই যে আমি তোমাকে দুই ধরনের গড় শিখাইছিলাম, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আর একটা হচ্ছে গিয়ে গাণিতিক গড়। তাহলে এটা কিন্তু গাণিতিক গড়টা আসছে, আর কিছুই না, গাণিতিক গড়টা আসছে, ঠিক আছে। তারপর আমি তোমাদের করে দিচ্ছি, যে প্রবলেমটা দিছো সে হয়তো বা বুঝো নাই দেখিয়েই দিছো, তো করে দিচ্ছি দেখো। তো এটার জন্য ফার্স্ট অফ অল ছক আঁকতে হবে। ছকটা কয়টা ঘরের হবে? 1 2 3 4 5 6 7 8টা ঘরের। তো দেখো আমরা একটা ছক এঁকে নিলাম, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা লিখবো হচ্ছে প্রাপ্ত নম্বর। সো এটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত নম্বর, তো এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর। আর এখানে লিখবো হচ্ছে আমাদের গণসংখ্যা, এখানে লিখবো হচ্ছে আমাদের গণসংখ্যা বা গণসংখ্যা পরেও লিখতে পারি। এটা এখানে আমরা লিখবো হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, ঠিক আছে না, শ্রেণী মধ্যমান। এখানে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা, এখানে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা। তো শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলতো? এক্স আই দিয়ে। এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এক্স আই দিয়ে, এবং গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো বলতো? এফ আই দিয়ে, ঠিক আছে। শ্রেণী মধ্যমানকে এক্স আই দিয়ে প্রকাশ করলাম এবং গণসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করলাম? এফ আই দিয়ে। তো শ্রেণী মধ্যমান তাকে এক্স আই দিয়ে প্রকাশ করব। আশা করি এবার বোঝা যাচ্ছে। শ্রেণী মধ্যমানকে এক্স আই, গণসংখ্যাকে এফ আই, আর এখানে আমাদের কি গণসংখ্যা ও মধ্যবিন্দুর গুণফল। তাহলে হচ্ছে আমরা এই যে এখানে গুণফল, যেহেতু গুণফলটাকে আবার এক্স আই এফ আই দিয়ে রাখি, আর এইখানে আমরা বের করবো হচ্ছে সামেশন অফ এক্স আই এফ আই। তো এটা গড় নির্ণয়ের সূত্র কি বলতো? সূত্রটা হচ্ছে এক্স বার সমান সমান উপরে হবে সামেশন অফ এক্স আই এফ আই, আর নিচে হবে গিয়ে কি বলতো? এন, টোটাল কত সেটা, টোটাল কত সেটা। তো টোটাল গণসংখ্যাটা এখানে আমাদের আবার দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে টোটাল গণসংখ্যাটা আমাদের কাউন্ট করে নিতে হবে। আচ্ছা, প্রাপ্ত নম্বরগুলোকে আমরা লিখি 31 থেকে 40। তো এখানে আমাদের আছে 31 থেকে কত? 40। এরপর হচ্ছে 41 থেকে 50, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। সো শ্রেণী মধ্যমান আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে বের করব বলো? এই যে কোনো একটা যোগ করব, তাহলে 31 প্লাস হচ্ছে গিয়ে 40, তো 71কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে হচ্ছে 35.5। এরপর সবার সাথে কি করব বলো? 35.5 আসতে সবার সাথে 10 যোগ করে দিব, তো এটা আসবে হচ্ছে 45.5, 45.5। এটা আসবে কত বলো তো? 55.5, 55.5। এটা আসবে 65.5, এটা আসবে 75.5, এরপর আসবে 85.5, এরপর আসবে 95.5। লিখছি? এক্সআই গুলা পাইছি। গণসংখ্যা এবার লিখে ফেলি। তো গণসংখ্যা হচ্ছে আমাদের কত? 6, তারপরে কত? 16, তারপরে কত? 12, তারপরে কত? 13, তারপরে কত? 20, এরপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 1।
তো আমাদের এখানে মোট গণসংখ্যাটাও ক্যালকুলেট করে বের করতে হবে। মোট এন সমান সমান আমাদের কত এবং সামেশন অফ এফ আই এক্স আই সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো এন সমান সমান কত আমরা একটু বের করে নিই। তাহলে 6 প্লাস 16 প্লাস 12 প্লাস 13 প্লাস 20 প্লাস 2 প্লাস 20 প্লাস 2 প্লাস 1, ঠিক আছে 70, তাই না? 70 চলে আসছে। তো আমাদের এখানে 6 16 12 6 16 12 13 20 2 1 70। তাহলে আমাদের মোট এন হচ্ছে গিয়ে 70। তো এখন আমাদের সামেশন অফ এক্স আই এফ আই এটা বের করবো, তার আগে এক্স আই এফ আই বের করতে হবে। 35.5-এর সাথে 6 গুণ করবো, 35.5 গুণ 6 তাহলে 213। কত আসতেছে এখানে? 213। আচ্ছা এবার দেখো 45.5 গুণ হচ্ছে 16, এটা চলে আসবে 728, 728। আচ্ছা এবার দেখো 55.5 গুণ হচ্ছে 12, এটা চলে আসবে 666। আচ্ছা এবার দেখো 65.5 গুণ 13, এটা চলে আসবে আমাদের 851.5, 851.5। আচ্ছা এরপরে দেখো 75.5 গুণ 20, এটা চলে আসবে আমাদের 1510, এটা চলে আসবে 1510। আচ্ছা এবার হচ্ছে 85.5 গুণ 2, এটা চলে আসবে 171, 171। আর এটা হচ্ছে 95.5, ঠিক আছে। এবার সবগুলোকে যোগ করব। 95.5 প্লাস 1510 প্লাস 851.5, 851.5 প্লাস 666 প্লাস 728 প্লাস 213, ঠিক আছে 4235। ওকে, তো এবার আমরা জাস্ট এন পাইলাম, সামেশন অফ এক্স আই এফ আই পাইলাম, এবার সূত্রে বসায় দিই। তো সামেশন অফ এফ আই এক্স আই কত? 4235। তো 4235 ডিভাইডেড বাই হচ্ছে কত? 70। 4235 ডিভাইডেড বাই হচ্ছে 70। তাহলে 4235 ডিভাইডেড বাই 70, 60.5। কত আসতেছে আমাদের? 60.5। তাহলে এই যে গণসংখ্যা ও মধ্যবিন্দুর গুণফলের সাহায্যে গড়, এটার মানে হচ্ছে সহজ মানে গাণিতিক গড়। সহজ মানে হচ্ছে গিয়ে কি বলতো? গাণিতিক গড়, ঠিক আছে, গাণিতিক গড়, বুঝছো? তো এটা এইভাবে বের করতে হবে, এটাই তোমার অ্যান্সার। ছকটা এভাবে বানায়া প্রাপ্ত নম্বর শ্রেণী মধ্যবিন্দু এক্স আই, গণসংখ্যা হচ্ছে এফ আই, এক্স আই আর এফ আই এর গুণফল 4235, তো এটা 60.5। আশা করি বুঝা গেছে এটা। আচ্ছা এর পরের প্রশ্নগুলোতে চলে যাই। একজন বলছো স্যার, এই প্রশ্নটা দেখো, স্যার গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের ক্ষেত্রে যদি কখনো দশমিক আসে তাহলে কিভাবে গ্রাফে বসাবো? তো দেখো গণসংখ্যা তো দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গিয়ে তোমার শ্রেণী মধ্যমান দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে তোমার আয়তলেখর সাহায্যে। তো এখন আমি তোমাকে এক্সাম্পল নিয়ে আসছি। দেখো যদি তুমি আয়তলেখ দিয়ে করো তাহলে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে, হ্যাঁ এটাও লাগবে এবং শ্রেণী মধ্যবিন্দুও লাগবে। কিন্তু তুমি যদি শুধু শ্রেণী মধ্যবিন্দু দিয়ে করো তাহলে এইটা লাগবে না, বুঝতে পারছো? তো এখন তুমি যেহেতু দশমিক কিভাবে বসাবা সেটা প্রশ্ন করছো, তাহলে আমি তোমাদের এখানে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীর জন্য নিয়ে আসছি, শ্রেণী মধ্যমান দিয়েও নিয়ে আসছি। তো অবিচ্ছিন্ন শ্রেণীর জন্য যদি তুমি দেখো এখানে অলরেডি দশমিকই দেওয়া আছে, আর শ্রেণী মধ্যবিন্দু যদি দশমিকে আসে, ধরো 48.5 আসলো, 53.5 আসলো, 58.5 আসলো, 63.5 আসলো, 68.5, এরকমই তো আসতে পারে দশমিক আসলে, অথবা 25 বা যেটাই আসুক যদি এভাবে আসে। তো এখন তোমার হচ্ছে শ্রেণী মধ্যমান যদি তুমি গ্রাফটা এরকম থাকে যে এইখানে দেখো, গ্রাফটা যদি এরকম থাকে যে গ্রাফটা হচ্ছে গিয়ে তোমার শ্রেণী মধ্যমান তুমি আঁকবা, কিন্তু গ্রাফটা হচ্ছে আয়তলেখ দিয়ে আঁকতে হবে, বুঝতে পারছো? যদি গ্রাফটা এরকম হয় তাহলে সবার আগে তোমাকে আয়তলেখর পয়েন্টগুলো বসাইতে হবে, তারপরে আয়তলেখটা আঁকতে হবে, তাই না? তারপর হচ্ছে তোমাকে তোমার শ্রেণী মধ্যবিন্দুগুলো বসাইতে হবে। তো আয়তলেখ যদি তোমার দশমিকে এরকম অবিচ্ছিন্ন চলে আসে তো সেটা কিভাবে বসাবে? তো সেটা বসানোর জন্য এখানে ভাঙা চিহ্নটা দেওয়ার পরে দেখো এইগুলা যদি দশমিক হয়, অবিচ্ছিন্ন শ্রেণী হয়, তাহলে এটাকেই ধরে নিবা 45.5। এই যে এই দাগটা এক ঘরকে 1 একক যদি ধরো, বা এক ঘরকে 2 একক যেটাই ধরো, প্রথম ঘরটাকেই ধরে নিবা 45.5। তো ভাই এটা হচ্ছে কি তোমার 45.5। এরপরটা কি 50.5, এটা কি বলতো? 50.5। আচ্ছা 45, তারপর হচ্ছে দেখো 55.5, এক ঘরকে 2 একক ধরছি, হ্যাঁ এক ঘরকে 2 একক ধরলে
দেখো 45 থেকে 50, আচ্ছা না 5 ঘর, এক ঘরকে 1 একক ধরছি, হ্যাঁ 1 ঘরকে 1 একক। তো 45.5 থেকে 50.5 যদি যাও তাহলে 1 ঘরকে 1 একক ধরে এটা। এরপরে সিরিয়ালে এগুলো বসাই দিবা। 50-র পরে দেখো 55.5, তাহলে এখানে জাস্ট এই যে এটা হচ্ছে কি তোমার 55.5, তারপরে হচ্ছে এটা 60.5, এরকমভাবে বসবে আর কি, ঠিক আছে। 60.5, এরপর হচ্ছে কত 65.5, 60.5, 65.5, 70.5, 70.5, এটাই এই পর্যন্তই। এরপরে আয়তলেখটা তুমি নর্মালি আঁকবা, গণসংখ্যা তো আর তোমাকে দশমিকে দেওয়া থাকবে না। তো এই যে আয়তলেখ আঁকার জন্য 1 ঘরকে 1 একক ধরলে এটা হবে 5, এটা হবে 10, এটা হবে 15, হায়েস্ট আছে কত 15, 20 পর্যন্ত আছে, তো 20 পর্যন্ত নিলা, চাইলে 25 পর্যন্তও নিতে পারো। এবার আয়তলেখটা যদি আঁকো, প্রথম ঘরে আছে 5, তাহলে এই যে এটা হচ্ছে গিয়ে 5, পরের ঘরে আছে কত বলো, পরের ঘরে আছে হচ্ছে গিয়ে তোমার 10, তাহলে এই পরের ঘরে এই যে 10, এখানে একটা দাগ দিলা। এরপরে দেখো পরের ঘরে আছে কত 20, এই যে এই পরের ঘরে আছে হচ্ছে গিয়ে 20, এখানে একটা দাগ দিলা। তারপর আছে 15, তাহলে এই যে এখানে যদি 15 থাকে, এর পরের ঘরে এই যে 15তে একটা দাগ দিলা। এরপর আছে কত 10, 10 যদি থাকে তাহলে 10-এর ঘরে এখানে একটা দাগ দিলা। ওকে, তো এই হয়ে গেল তোমার কি বলতো আয়তলেখ। এই হলো গিয়ে তোমার আয়তলেখ। দশমিকে যদি থাকে তাহলে আয়তলেখ এভাবে তুমি আঁকবা অবিচ্ছিন্ন শ্রেণী ধরে, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তো তুমি দেখো তো এটা কত 48.5 না, এটা কত 48.5, তুমি চিন্তা করো এটা হচ্ছে 45.5, তাহলে এটা 46.5, এটা 47.5, এটা হচ্ছে কি 48.5, 49.5, 50.5, 48.5 কোথায় পড়ে বলো, এই যে 46.5, 47.5, 48.5 এই ঘরে পড়ে, ঠিক আছে, এই ঘরে পড়ে। তো এরকম ভাবে পরেরটা কোন ঘরে পড়বে, পরেরটা এই ঘরে পড়বে, তাই না। দেখো 53.5 কোথায়, শ্রেণী মধ্যবিন্দু 53.5 কোথায়, এখানে পড়বে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তুমি যদি চিন্তা করো যে ভাইয়া 63.5 কোথায় পড়বে, 63.5 পড়বে হচ্ছে গিয়ে তোমার এই যে এই ঘরে। এরপর হচ্ছে 68.5 কোথায় পড়বে, এই যে এই ঘরে। তো এখান থেকে তুমি শুরু করে এইভাবে কিন্তু এইভাবে দাগ হাত দিয়ে ফ্রি হ্যান্ড দাগ কেটে, আচ্ছা পরে তো 68.5, হ্যাঁ এই এরকম ভাবে কিন্তু তোমার অজীব রেখাটা এঁকে ফেলতে পারবা। কোথাও কি ভুল করছি, দাঁড়াও তো দেখি, 1 2 3 4 5, 5টা বিন্দু হইতো, তো এটা হচ্ছে গিয়ে 63.5, হ্যাঁ একটু ভুল করছি। 68.5টা হবে কোথায়, এখানে, বুঝতে পারছো, 68.5টা হয়তো এখানে, এইভাবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার প্রশ্নের উত্তর। আচ্ছা এখন ভাইয়া যদি এটা না থাকে তাহলে কিভাবে করব, আচ্ছা গ্রাফটা মুছে দিলাম। ওকে, এখন তোমাকে কি বলছি বলো তো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমার নাই, কি দিয়ে বের করতে হবে, শ্রেণী মধ্যবিন্দু দিয়ে। তো এক্স অক্ষ বরাবর যাবে শ্রেণী মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর কি যাবে বলো তো, গণসংখ্যা। তো শ্রেণী মধ্যবিন্দুগুলো ধরো এবার দশমিকে দেওয়া আছে 48.5, 53.5, 58.5। প্রথমবার তোমাকে দেখাইছি আয়তলেখ থেকে কিভাবে করতে হয়, আর এখন দেখাচ্ছি শুধু শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা দিয়ে কিভাবে করতে হয়। তো দেখো প্রথমে আছে কি 48.5, তো এই শুধুমাত্র শ্রেণী মধ্যবিন্দু দিয়ে করতে গেলে 48.5-এর 5 ঘর আগে, 5 ঘর কেন, শ্রেণী ব্যবধান 5, শ্রেণী ব্যবধান 10 হলে 10 ঘর আগের ঘর কোনটা সেটা নিয়ে নিবা। তো দেখো প্রথমে ভাঙা চিহ্ন পর্যন্ত দিবা, 48 আগের পরের ঘরটা 5 ঘর আগের ঘরটা কি হবে বলতো, 48 আছে তাহলে ওটা কত হবে 43.5, তাহলে এখানে লিখে নিবা 43.5, 43.5। এবার ছক কাগজের 1 ঘরকে 1 একক ধরে এটা কত হবে বলো, এটা যদি তোমার 43.5 হয় তাহলে এটা হবে কত 48.5, 53.5, তারপরটা কত হবে 58.5, 1 ঘরকে 1 একক ধরে, তাই না। পরেরটা হবে 63.5, পরেরটা হবে 68.5, এভাবে তুমি বসাইলা, ঠিক আছে। বসাইয়া তুমি জাস্ট হচ্ছে এই যে 48.5 বরাবর কত, এটা তো এখানে 0, 48.5 বরাবর এখানে 5, এখানে দিবা হচ্ছে 5, তারপরে 53.5 এখানে দিবা 10, 53.5 এখানে দিবা কত 10, তারপর হচ্ছে 58.5 এখানে দিবা 20, এই যে 58.5 এখানে দিবা কত 20। আচ্ছা এরপরে দেখো 63.5 এখানে দিবা কত 15, এই যে 63.5 এখানে দিবা হচ্ছে 15, এবং
68.5 এখানে দিবা 10, 68.5 এখানে দিবা 10। এখন দেখো শুরু করছিলা 5 ঘর আগে থেকে, শেষ করবা 5 ঘর পরে। 68.5 হলে এটা হবে কত? 73.5। তো এখানে জাস্ট মিলা যাবে। তো এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু। আবার অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া ছক কাগজ যে এক ঘরকে এক একক ধরছি, ধরে আমার এই যে এই ঘরটা যদি ধরো 58 হয় আর এটা যদি 59 হয়, এখন আমাদের বসাইতে হবে 59.5। তাইলে কি করব? তাইলে জাস্ট এই দুইটা ঘরের মাঝখানে একটা বসাই দিবা, বা এরকম হতে পারে 62.25 এরকম চলে আসছে। তো তাও তুমি জাস্ট আন্দাজ করে যদি দশমিকে আসে এই ঘর এবং এই ঘরের মাঝখানে বিন্দুটা বসাবা, বুঝতে পারছো? যেমন অ্যাকুরেটলি আমি এখানে দেখো পয়েন্ট সহ এটারে ধরে পরবর্তীতে পয়েন্টগুলোরে জাস্ট এক্সটেন্ড করে দিছি। জাস্ট এখানে দেখো এটা 43.5 হলে এটা 48.5 হবে 5 ঘর সামনে, এভাবে আমি দিছি। এখন তোমার কোনো কেস যদি এরকম চলে আসে, ভাইয়া তুমি যেভাবে ধরছো ঘরগুলোকে, এটা মনে করো তোমার 55, এইটা ধরো 55, পরের ঘরটাই হচ্ছে 56, কিন্তু তোমাকে বসাইতে হবে ধরো 55.56। তখন আমি কোথায় বসাবো? তখন জাস্ট এই 55 আর 56 ঘরে তোমার অনুমান করে যে কোনো একটা মাঝখানের ঘর ধরে নিবা, বুঝছো? তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি আয়তলেখ তোমাকে গণসংখ্যা বহুভুজ আয়তলেখ থেকে দেখ, অথবা শ্রেণী মধ্যবিন্দু থেকে দেখ, অথবা দশমিক করে দেখ, তুমি এটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো গেল এটা। পরের প্রশ্নটা, এটা দুইটা এসকিউ আমাদের। প্রথম প্রশ্নটা আমরা সলিউশন করি। প্রথম 1 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে এসকিউ এর? তো 4, 11, 15, 4, 11, 11, 5, 7, 11 ও এক্স উপাত্তগুলোর গড় প্রচুরকের 2 গুণ হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে সবার আগে আমাদের প্রচুরক বের করতে হবে। সো যে এগুলো কি সাজানো আছে? 4, 11, 15, 4, 11 না, সাজানো নাই। তো প্রচুরক বের করতে আমাদের সাজানো লাগে না? লাগে না। তো গড় বের করতে সাজানো লাগে না, শুধু মধ্যক বের করতে সাজানো লাগে। তো সাজানো লাগবে না, তাহলে আমরা এখানে প্রচুরক আগে বের করি। প্রচুরক সবচেয়ে বেশি কোনটা আছে সেটাই আমরা প্রচুরক হিসেবে বের করবো। রাফও করতে পারো, এভাবে লিখতে পারো। দেখো 4 আছে 2 বার, 4 আছে কয়বার? 2 বার। 11 আছে কয়বার বলো তো? 11 আছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তো দেখো আমি প্রচুরক পেয়ে গেছি। ঠিক আছে, প্রচুরক পেয়ে গেছি, কারণ 11ই সবচেয়ে বেশি, 11-এর উপরে আর কোনো কিছুই এতবার নাই। তাহলে প্রচুরক কত বলো? প্রচুরক হচ্ছে 11। তাহলে প্রচুরক সমান সমান আমরা এখানে লিখতে পারি যে প্রচুরক সমান সমান কত বলতো? 11। তো গড় প্রচুরকের দ্বিগুণ, সুতরাং গড় কি হবে বলো? গড় সমান হচ্ছে 11 গুণ 2, তাহলে কত বলো? 22। গড় প্রচুরকের দ্বিগুণ না? তাহলে প্রচুরক 11, তার দ্বিগুণ হচ্ছে গিয়ে কি? 22। তাহলে এইটা হচ্ছে আমাদের গড়, পেয়ে গেলাম আমরা 22। তাহলে প্রচুরকের দ্বিগুণ হলে এক্স এর মান চাইছে, তো এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের গড় নির্ণয় করতে হবে। তো এখানে কয়টা নাম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা নাম্বার আছে। তো প্রশ্ন মতে আমরা যদি গড়টা বের করি, তো আমরা গড় বের করার সূত্র ফেলবো, সমান সমান লিখবো হচ্ছে 22। তো প্রশ্ন মতে গড় বের করার সূত্র কি বলো? গড় বের করার সূত্র কি? সবগুলো সংখ্যাকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করবো। তো মোট কয়টা সংখ্যা আছে? 10টা। নিচে আগেই 10 লিখে নিলাম, এখন সবগুলোকে যোগ করি। 4 + 11 প্লাস হচ্ছে গিয়ে কত? 15, তারপরে আবার কত? 4 + 11, 11, 4 + 11 প্লাস আবারও কত? 11, প্লাস 5 + 7 প্লাস 5 + 7 প্লাস আবারও 11 প্লাস হচ্ছে কত? এক্স সমান সমান কত হবে? 22। বুঝতে পারছো? দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, 10টাই লিখছি। এবার সবগুলোকে যোগ করবো, এক্স বাদে যেগুলো যোগ করা যায়। তাহলে এই যে 4 + 11 প্লাস 15 প্লাস 4 প্লাস 11 প্লাস 11 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস এক্স এর মান তো জানি না, তাহলে আমাদের এখানে কত চলে আসবে দেখি? 79। তাহলে 79 প্লাস কত? এক্স ডিভাইডেড বাই 2 সমান সমান কত? 22। ঠিক আছে, সো এখানে দেখো 79 প্লাস এক্স সমান সমান হচ্ছে 22 গুণ 2, সুতরাং এক্স সমান সমান হচ্ছে 44। 44 মাইনাস 79 সমান সমান আমাদের এখানে কত চলে আসতেছে? অ্যান্সার -44 -35। তো সুতরাং এক্স সমান সমান আমরা কত পেতেছি বলো? এক্স সমান সমান আমরা পেতেছি হচ্ছে -35। বুঝছো?
সো এইখানে 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন বলছে 11, 13, y, 19, 21, x, 26, 27, z এবং 29 ক্রমান্বয়ে সাজানো এই সংখ্যাগুলোর মধ্যক 23 হলে x এর মান নির্ণয় করো। তো মধ্যকের সূত্র কি বলো তো? এখানে n টোটাল সংখ্যা কয়টা একটু গুনে দেখো, টোটাল সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা টোটাল সংখ্যা। n ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10, n ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10, যা কি বলতো, যা জোড় সংখ্যা, যা হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে মধ্যক কিভাবে বের করে বলো? যার জোড় সংখ্যা। সুতরাং মধ্যক যেটা হবে আমাদের মধ্যক, তো মধ্যক সমান হচ্ছে n/2 n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল, তম পদের যোগফল ডিভাইডেড বাই 2। বুঝাই যাইতেছে ভাইয়া n/2 মানে কি? n কত 10, তাহলে 10/2 মানে কত 5, আবার n/2 মানে 5 + 1 6, তাহলে 5 ও 6 তম পদের যোগফল, তম পদের যোগফল বাই হচ্ছে কত 2। ভাইয়া এখানে কিন্তু সাজানোই আছে, এই জন্য আমি আর সাজাই দিই। তো 5তম পদ কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 21, 6তম পদ কত x। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ভাই মধ্যক এই যে মধ্যক সমান 5তম পদ হচ্ছে 21 প্লাস x। দেখো 5তম পদ 21, 6তম পদ হচ্ছে 5তম পদ হচ্ছে 21, 6তম পদ হচ্ছে কত x বাই হচ্ছে কত 2। তো প্রশ্ন মতে এটা সমান হচ্ছে কত 23.5। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে মধ্যক আমাদের দিয়ে দিছে, তাই না? প্রশ্ন মতে মধ্যক আমাদের দিয়ে দিছে, তাহলে আমাদের কত 21 প্লাস x বাই হচ্ছে 2 সমান এই যে মধ্যকটা হচ্ছে 23.5। তো আমরা এখানে লিখব 23.5। সো ক্যালকুলেট করলে 21 প্লাস x সমান 23, তাহলে এখানে 47 কত চলে আসবে বলতো 47। তো এই যখন 46 আর হচ্ছে 0.5, তাহলে 47। তাহলে আমাদের এখানে x সমান কত চলে আসতেছে বলো? x সমান কত চলে আসতেছে? x সমান চলে আসতেছে 47 মাইনাস 21 সমান হচ্ছে 26। তো নির্ণয় মান x সমান হচ্ছে 26। এটাই তোমাদের অ্যান্সার, বুঝছো? তো এরই সাথে আজকে আমাদের ডাউট সলভিং ক্লাসটা এখানেই শেষ করলাম। তো যারা চাও আমাদের সাথে এই প্রোগ্রামে ফ্রি অথবা পেইড ব্যাচে যুক্ত হইতে পারো অথবা পেইডও যুক্ত হইতে পারো। ফ্রি অথবা পেইড ব্যাচে যারা যুক্ত হইতে চাও তারা চলে যাবে আমাদের ওয়েবসাইটে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব। আর তারপর আমি তোমাদের একটুখানি দেখায় দিই। এই হচ্ছে কি আমাদের টোটাল এসএসসি সেগমেন্টের কোর্সগুলো, এই যে এসএসসি সেগমেন্টের কোর্সগুলো। তো এইটা দেখছো টেস্ট পেপার সলভিং কোর্স ফ্রি, আর এটার পেইড ভার্সনটা হচ্ছে এখানে। তো যারা এই কোর্সগুলোতে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এবং কেউ পেইড ব্যাচ অথবা ফ্রি ব্যাচে যুক্ত হতে চাইলে ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।